গোপালবাবু, এই ইডি নিয়ে কিন্তু বিভিন্ন প্রশ্ন উঠছে। কারণ আমরা যদি ভারতবর্ষের নিরিখে দেখি বা শুধু পশ্চিমবাংলার নিরিখে দেখি, ইডি এবং সিবিআই এর হাতে প্রচুর মামলা গেছে, প্রচুর মামলার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে, কিন্তু তাদের পারফরমেন্স যদি দেখা যায় পশ্চিমবাংলার নিরিখে কিন্তু জিরো। মানুষের মনে প্রচুর প্রশ্ন জাগছে, রাজনৈতিক দলগুলোর মনে প্রশ্ন যে বারবার ইডি বিভিন্নভাবে ব্যর্থ হচ্ছে বা কোনো মামলায় সঠিকভাবে তদন্ত হয়ে দেখা যায় না যে সেটা চার্জশিট জমা পড়েছে বা যাদেরকে ধরছে তারা আলটিমেটলি বেলেও বেরিয়ে যাচ্ছে। এই যে ইডির পারফরমেন্স নিয়ে কি বলবেন আইনজীবী হিসাবে? দেখুন, সাধারণ মানুষের দৃষ্টিভঙ্গি আলাদা থাকলেও আইনের চোখে ইডি, সিবিআই, এনআইএ, সেবি এগুলো সব কোয়াসি সংগঠন আমাদের সেন্ট্রাল গৃহমন্ত্রীর আন্ডারে। এবং সিবিআই যে কাজগুলো করছে এবং ইডি যে কাজগুলো করছে বা এনআইএ বা সেবি যে কাজগুলো করছে সমস্তটাই একটা সংস্থার মাধ্যমে কাজগুলো সম্পন্ন হয় এবং এর কিছু রুলস আছে, সেই রুলসের নিয়ম অনুযায়ী এগুলো করা হয়ে থাকে। যখন কোনো তদন্তের ক্ষেত্রে বিশেষ করে পশ্চিমবঙ্গে দেখা গেছে, অন্য রাজ্যে এতটা নয়, যে ইডি বাধা পাচ্ছে, সিবিআই বাধা পাচ্ছে এবং এটা একটা রাজনৈতিকরণ একটা রূপ দেখা দিচ্ছে। কীরকম যে অন্যায়কারী সমর্থনে এখানে বিরাট সংখ্যক মানুষকে বা রাজনীতির এক ধরনের মানুষকে নামিয়ে দেওয়া হয়। তো যার ফলে সেখানে সশস্ত্রতা না থাকার ফলে যে ইডির আধিকারিকরা সেখানে যদি সুরক্ষা বলকে যদি না নিয়ে যায়, সেখানে যদি সেন্ট্রাল ফোর্স বা সেন্ট্রাল মিলিটারি ফোর্সকে যদি না নিয়ে যায়, প্রোটেকশনটা না দেখে, এবং আমাদের দেশে প্রায় 50% পুরুষ, 50% মহিলা সমস্ত জায়গাতেই আছে, মোটামুটি কম বেশি গড়ে। তো সেখানে মহিলা পুলিশেরও থাকা দরকার। কেননা যখন কোনো ঘটনা ঘটে তো আমাদের ওইটাকে মানতে হয় যে মহিলা পুলিশ মহিলাদের কন্ট্রোলটা করে, পুরুষ পুলিশ অতটা কন্ট্রোল করতে পারে না। ইডির এই ক্ষেত্রে কিছুটা কয়েকটা জায়গাতে একটা ব্যর্থতাটা লক্ষ্য করা গেছে, যার ফলে পুরোটা সাকসেস হয়নি এবং এটা আদালত পর্যন্ত পৌঁছে যায়। এই যে ঘটনাটা যেটা ঘটলো, যাতে মুখ্যমন্ত্রী, যিনি রাজ্যের প্রশাসক, ঘটনা হচ্ছে যে একটা দুর্নীতি, এবং সেটা সরকারি নয়, সেটা পাবলিক, সাধারণ পাবলিক নয়, সেটা একটা প্রাইভেট কোম্পানি। সেখানে রেড হচ্ছে এবং এটা তথ্যের ভিত্তিতে। তো সেইখানে মুখ্যমন্ত্রী প্রবেশ করে গেলেন এবং সেখান থেকে তিনি ফাইল নিয়ে নিলেন, কোনো জায়গা থেকে তিনি ডাটা তুলে নিলেন, মাস্টার কপিটা তিনি তুলে নিলেন, তুলে নিয়ে চলে গেলেন। এইভাবে যে চলে যাওয়াটা, যে রাজ্যের মুখ্যমন্ত্রী সরাসরি যার বিরুদ্ধে অভিযোগ আছে সেই অভিযোগকারীর পক্ষে নামা, এইটা গণতন্ত্রের বা সম্পূর্ণভাবে এটা আইনের ভঙ্গ হয়েছে। এর আগে বারংবার দেখা গেছে, রাজীব কুমারের সময় দেখা গেছে উনি এইভাবেই ধর্নায় বসে পড়েছিলেন। ববি হাকিমকে যখন নিজামে নিয়ে যাওয়া হয়েছিল তখনও তিনি এইভাবে সোচ্চার হয়েছিলেন। আবার এখন এই সময় মানে বারবার দেখা যাচ্ছে যে যখনই ইডি এবং সিবিআই কোনো অভিযুক্তকে ধরতে যাচ্ছে বা কোনো তদন্ত এগোচ্ছে, মুখ্যমন্ত্রী সরব হচ্ছে। কেন? মানে এটা এটা কি, মানে এটা কি কোথাও যারা দুর্নীতি করছে তাদেরকে মুখ্যমন্ত্রী সাপোর্ট দিচ্ছেন? না, এমন কিছু দুর্নীতি আছে যে দুর্নীতিতে বিস্তর মানুষ, অনেক মানুষের যোগাযোগ আছে, যার সেন্ট্রিফিউগাল ফোর্স যদি মনে হয় যে তৃণমূল কংগ্রেসের প্রধান 1 নম্বরে যিনি আছেন বা 2 নম্বরে যিনি আছেন, অর্থাৎ মমতাই হোক অভিষেকই হোক, তাদের দিকে আঙ্গুল উঠে যেতে পারে, সেই সমস্ত ক্ষেত্রেই কিন্তু মমতা ব্যানার্জি নামছেন। দেখুন, এখানে তো ইডি অ্যারেস্ট করেছে, সুদীপ বন্দ্যোপাধ্যায়কে অ্যারেস্ট করেছিল, সেই অ্যারেস্টটা সফল হয়েছে। পার্থ চ্যাটার্জিকে অ্যারেস্ট করেছিল, অ্যারেস্ট সফল হয়েছে। বহু মানুষকে অ্যারেস্ট করেছিল, কিন্তু রাজীব কুমারের ক্ষেত্রে সেটা হয়নি। ফিরহাদ হাকিমের ক্ষেত্রে উনি সেটা রাস্তায় নেমেছিলেন, যদিও অ্যারেস্ট তারা করেছিল, কিন্তু আইনের চোখে সেখানে আদালত তাদেরকে বেল দেওয়ার জন্য তারা বাইরে এসছে। মুখ্যমন্ত্রী যে সমস্ত কেসে ফেসে যেতে পারেন বা এর তদন্ত হলে পরে রাস্তায় চলে এলে, এবং বিশ্বের এমন এমন ঘটনাগুলো আছে, যারা শাসক যারা প্রশাসক তারাই ভক্ষক, সেই জিনিসটা এতটাই বেরিয়ে আসবে যার ফলে তিনি ভয় পাচ্ছেন। আজকে তো আমি এর আগেই বললাম যে সাধারণভাবে কোনো প্রাইভেট কোম্পানিতে যদি ইডি রেড করে, এবং সেখানে ইডি রেড করা মানে যে সম্পূর্ণটা হলো সেখানে সে তদন্তে নেমেছে, তদন্তে নামতে যে সমস্ত জিনিসগুলো দরকার সেগুলো নেবে। তো সেইখানে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ এটা নিন্দনীয়। শুধু তাই নয়, কোর্টের ক্ষেত্রে আমরা দেখলাম যে
লিগ্যাল সেল, তৃণমূল কংগ্রেসের লিগ্যাল সেলের লোকজনেরা, বিশেষ করে কিছু সিনিয়র অ্যাডভোকেট যারা এই কেসের সঙ্গে রিলেটেড নয়, এছাড়া অনেক ইন্টার্নকে ওখানে ঢুকিয়ে দেওয়া হলো। ছোট্ট কোর্টের মধ্যে যারা অন্য হয়ে যারা লড়বে আর কি, তারাও ঢুকতে পারছে না এবং একটা হইচই শুরু হয়েছে এখানে। পুলিশ আমাদের কোর্ট অফিসার তিনি বারেবার বললেন যারা এই কেসের সঙ্গে জড়িয়ে নেই বা ইন্টার্ন যারা আছেন তারা যাতে কোর্ট খালি করে দেয়, যারা কেসের সঙ্গে রিলেটেড আছে সেই সমস্ত অ্যাডভোকেটরা যাতে প্রবেশ করতে পারে। কোনোটাই কিছু হলো না। এই ঘটনা যে কালকে হয়েছে তারা এর আগেও হয়েছে, আমরা দেখেছি মান্তা সাহেবের ঘরে এটা হয়েছে, যখন আমাদের বন্দ্যোপাধ্যায় সাহেব ছিলেন তখন তার ক্ষেত্রেও হয়েছে। বিভিন্ন কোর্টে এগুলো হয়ে থাকে, যেখানে যেখানে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে যাওয়ার একটা সম্ভাবনা থাকে সেখানেই ওরা এই জিনিসগুলো বারেবার করে থাকে। এবং সেখানে কালকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ছিলেন, তো সেখানে রাজ্যের মন্ত্রীরাও পর্যন্ত সেখানে ছিলেন, যদিও তারা অ্যাডভোকেট ছিলেন। তো তারা উপস্থিতি থেকে সেটা উৎসাহ দিয়েছেন এবং 14 তারিখে তারা আবার ডেট পড়েছে একটা। মানুষ অবাক হয়ে গেল যে এই যে ঘটনাটা, যে ঘটনাটাকে রক্ষা করতে দুষ্কৃতির পক্ষে মানে যারা অভিযোগকারী তাদের পক্ষে হয়ে মুখ্যমন্ত্রী নামলেন, আবার নামলেন। সামনে একটা নির্বাচন চলছে এবং তিনি যে কথাগুলো বলছেন আইপ্যাক টিএমসির হয়ে করছে, ঠিক আছে, টিএমসির হয়ে করছে, তো টিএমসি সেখানে প্রেসিডেন্ট যাক, টিএমসির কেউ যাক, উনি তো রাজ্যের মুখ্যমন্ত্রী কোনো অবস্থাতেই যেতে পারে না। তারপর উনি একা যাননি, উনি পুলিশকে, ডিজিকে, একে, রাজীব কুমারকে সঙ্গে নিয়ে গেছেন, পুরো টিমকে ব্যবহার করেছেন এখানে। এটা সম্পূর্ণভাবে আইন খণ্ডন হয়েছে, লঙ্ঘন হয়েছে এবং এটা কিন্তু রাজ্যের মানুষেরা ভালো চোখে নেয়নি। এর প্রভাব কোন দিকে যাবে সেটা এখনই বলা যাচ্ছে না, তবে আদালতে কিন্তু ইডি বা সিবিআই শক্তিশালী আছে। তারা আমরা দেখছি সামনের দিকে, যেহেতু ব্যাপারটা আদালতে আছে তাই আগাম কিছু বলা সম্ভব নয়। তো বিচার ব্যবস্থা চলবে, তো বিচার ব্যবস্থা যতই ঢিলে ঢালা চলুক না কেন, বিচার কিন্তু ঠিক জায়গায় একদিন না একদিন পৌঁছে যাবে। গোপালবাবু, একটা প্রশ্ন আমি রাখবো। আপনি একটু আগেই বললেন যে আদালত কক্ষে প্রচুর ইন্টার্ন ঢুকে গেছিল বা বিভিন্ন ধরনের যারা কেস রিলেটেড নয় তারাও সেখানে প্রেজেন্ট ছিলেন, বলা সত্ত্বেও সরেনি। আপনি যেহেতু আইনজীবী, দীর্ঘদিন আপনি হাইকোর্টে কাজ করছেন, নির্দিষ্টভাবে একটা প্রশ্ন করব। একটা কক্ষের মধ্যে এজলাসের ভেতরে কিন্তু জাজই শেষ কথা হয়, তো সেখানে বিচারপতি যিনি ছিলেন তিনি যদি সেই মুহূর্তে, কারণ এই যে মামলাটা উঠেছিল সেই মামলাটা একটা ভিআইপি মামলা, সেন্সিটিভ মামলা, হেভিওয়েট মামলা, সেই জায়গায় দাঁড়িয়ে বিচারপতি যদি তৎক্ষণাৎ কোনো অর্ডার দিতেন যে কক্ষ খালি করে যারা রিলেটেড তারাই এখানে থাকবে এবং আমি মামলাটা এগিয়ে নিয়ে যাব, ইমিডিয়েট সেটা খালি করাও, এরকম যদি অর্ডার দিতে পারতেন বা দিতেন, এই ধরনের অর্ডার মানে আপনি আইনজীবী হয়ে কীভাবে দিচ্ছেন, মানে বিচারপতির কি সেটা দেওয়া উচিত ছিল না, দিয়ে মামলাটাকে এগিয়ে নিয়ে যাওয়া উচিত ছিল না, কি মনে হয়? দেখুন, আইনে যেটা বলা আছে সেটা হচ্ছে যে বিচার ব্যবস্থা ওপেন কোর্ট, সেখানে ইন্টার্নরা যেতেই পারেন, এটা কোনো আইন বিরোধী নয়। কিন্তু বিশেষ বিশেষ মামলার ক্ষেত্রে জায়গার পরিসর যদি ছোট থাকে এবং মামলায় যদি বড় মাপের মামলা হয় তখন প্রকৃতপক্ষে আইনজীবীদেরই দাঁড়াবার মতো জায়গা থাকে না। আমরা প্রতিদিন আমাদের যখন মেনশন হয়, মেনশনের সময় যত লোক ভেতরে থাকে, অর্থাৎ আইনজীবী যত ভেতরে থাকে, বাইরেও তার থেকে বেশি আইনজীবী থাকে। তো আমরা পরস্পর আমাদের মেনশনিং হয়ে গেলে আমরা ভেতর থেকে বাইরে চলে আসি যাতে খালি করতে পারি। কিন্তু সেদিনের ঘটনাটা যেটা হচ্ছে, আগে থেকে প্যাকড করে হয়ে গেছে, সমস্ত চেয়ারগুলো দখল হয়ে গেছে, বেঞ্চগুলো দখল হয়ে গেছে এবং বিচারপতি বারেবার বলা সত্ত্বেও, হ্যাঁ উনি করতে পারতেন, এখানে শেরিফকে ডাকতে পারতেন, কিছু আরও বিচার ব্যবস্থা করতে পারতেন, অ্যারেস্ট করার একটা অর্ডার দিতে পারতেন, আরও কঠোর হতে পারতেন। কিন্তু বিচারপতি উনি যেটা ভালো বুঝেছেন উনি করেছেন, উনি এজলাস ছেড়েই চলে গেছেন এবং একটা ডেট দিয়েছেন। এবং তারপরে যেটা দেখলাম যে পুরো বিষয়টা যখন ইডি আমাদের কোর্টেরই চিফ জাস্টিসের কাছে গেল, বলে না আজকে যখন একটা রায় হয়েছে তো যেটা পরের দিন যেটা সাব্যস্ত হয়েছে সেটা, আর ঘটনাটা শুক্রবার হয়েছে, শনিবার রোববার এমনি কোর্ট বন্ধ থাকে, এরপরে 12 তারিখ যেহেতু স্বামী বিবেকানন্দের জন্মদিন সেই দিনও বন্ধ থাকছে, তো 13 তারিখের পরে 14 তারিখে ডেটটা দিয়েছে। 13 তারিখে নিশ্চয়ই কিছু একটা ভাবনা চিন্তা করে প্রোটেকশন নিয়ে, তবে এটা কিন্তু প্রতিদিন হবে না, একদিন হয়ে গেছে, কিন্তু পরের দিন কিন্তু নিশ্চয়ই কোর্ট ব্যবস্থা নেবে এবং সম্পূর্ণ যে বিচার ব্যবস্থা যেটা আছে, বিচার ব্যবস্থা আমাদের দেশে ভেঙে পড়েনি। কিছু কিছু রাজ্যে বিচারপতিকে অবমাননা করা হচ্ছে, তুচ্ছতাচ্ছিল্য করা হচ্ছে, বিচারপতির বাড়ির বাইরে পোস্টার টানানো হচ্ছে, বিচারপতিকে হ্যাকেল করার চেষ্টা করা হচ্ছে।
এটা কেবলমাত্র আমাদের রাজ্যের ক্ষেত্রে দেখা যাচ্ছে। এটা যেন আমাদের বাঙালির একটা সংস্কৃতির মধ্যে জড়িয়ে পড়েছে। এটা কিন্তু অন্য রাজ্যে নয় বা সারা বিশ্বের কোথাও হয় না। যখন আইনি ব্যবস্থা বা বিচার ব্যবস্থার কথা বলা হয় তখন কেবলমাত্র একটা রাজ্যের নয়, সমস্ত জায়গাটাকে নিয়েই বলতে হয়। কিন্তু আমাদের রাজ্যের যে বিচার ব্যবস্থায় তা যেন কীরকম ভেঙে পড়েছে, তাতে বিশেষ করে প্রশাসকে যারা আছেন রাজ্যে তারাই মূলত দায়ী। এবং যখন এই ঘটনার সঙ্গে মুখ্যমন্ত্রী জড়িয়ে আছেন, স্বাভাবিকভাবে তার দলের সাধারণ কর্মীরা যারা আছে তারা উৎসাহিত হবে। শুধু ঘরে নয়, এবং সেদিন কোর্টের বাইরেও প্রচুর মানুষ ছিল। পুলিশের অনেক রেস্ট্রিকশন করেছে, অনেককে ঢুকতেই দেয়নি, এন্ট্রি স্লিপ দেয়নি। সেটা লোকাল যারা গেট পুলিশ ছিল তারা করেছে। কিন্তু যারা অ্যাডভোকেট আছে, যারা লিগাল ইউনিয়নের মধ্যে যারা করে, যারা যেটা টিএমসির লিগাল টিমটা যেটা আছে, তারা তো ঢুকতেই পারবে, তাদের প্রবেশ অধিকার আছে। তারাই এই ঘটনাগুলো ঘটিয়েছে। ইডি এবং সিবিআই আপনি বললেন এটা স্বরাষ্ট্র দপ্তরের আন্ডারে পড়ে। তো আমার বক্তব্য, এই যে ঘটনা তিনি যেভাবে গেলেন, আপনি নিজেই বলছেন যে কোথাও আইন ভেঙেছেন, গণতন্ত্র হত্যা চলছে, এই ধরনের প্রসেস করা যায় না একটা প্রসেসের মধ্যে যখন রেড চলছে। তো যেভাবে তিনি ইডি এবং সিবিআই এর তদন্তে হস্তক্ষেপ করেন বারবার বা করলেন দেখা গেল, তাহলে কি কেন্দ্রে যেহেতু স্বরাষ্ট্র দপ্তরের আন্ডারে পড়ে স্বরাষ্ট্রমন্ত্রী বা আমাদের হোম মিনিস্টার, এই বিষয়টা নিয়ে কি আপনি কি চান মানে এটা নিয়ে এবার তৎপর হওয়া কি উচিত? কারণ যদি তৎপর না হয় বারংবার কিন্তু এই সেটিং তথ্য উঠে আসে। তো এবারও কি মনে হয়, এবারও কি কিছু এইটা নিয়ে স্বরাষ্ট্র দপ্তর থেকে নাড়াচাড়া করা উচিত, নাকি আবার সেই সেটিং তথ্যই সামনে আসছে? তো এখানে কোনো সেটিং তত্ত্বের গুরুত্ব নেই। সেটিং তত্ত্ব যদি থাকতোই তাহলে ইডি তৎপর হতো না, ইডি রেডি করতো না। ঘটনাটা একটা ঘটে গেছে। ঘটনা হচ্ছে মুখ্যমন্ত্রী একজন মহিলা এবং ইডির কাছে বা যারা গিয়েছিলেন তাদের সঙ্গে মহিলা টিম, মহিলা ফোর্স ছিল না, যার ফলে তিনি সুযোগটা পেয়েছেন। দ্বিতীয় কথা হচ্ছে যে একজন মুখ্যমন্ত্রীকে ওইভাবে অ্যারেস্ট করা যায় না, তার জন্য অনুমতির দরকার পড়ে, রাজ্যপালের অনুমতির দরকার পড়ে, বিধানসভার অনুমতির দরকার পড়ে। তো যাই হোক, বিষয়টা যেহেতু আদালতের মধ্যে আছে, তো আদালতই এর যোগ্য বিচার করবে। এবং তাতে আমাদের দেখেছি যে আমাদের দেশের অনেক রাজ্যের মুখ্যমন্ত্রী জেল হয়েছে। এটা নিয়ে নিঃসন্দেহ নেই যে সবাই আইনকে তুচ্ছ-তাচ্ছিল্য করে যা খুশি তাই করে যাবে, এটা নয়। আইনকে আমাদের মানতেই হবে। ভারতবর্ষ বিরাট গণতন্ত্র দেশ, এবং আমাদের যে সংবিধান আছে সেই সংবিধান জনগণের স্বার্থে আছে। কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ চাইছিল যাতে মমতা অ্যারেস্ট হয়। যে জিনিসটা করেছেন, টিভিতে সারাদিন মানুষ দেখে বিরক্ত বোধ করেছেন, এটা করা উচিত হয়নি। রাজ্যপালেরও ভূমিকা আছে, রাজ্যপালও তিনি বলেছেন তিনি নিশ্চয়ই রিপোর্ট তিনি সেন্ট্রালে পাঠাবেন। যেহেতু এটা আদালতের বিচারাধীন আছেন, তো বিচার ব্যবস্থার মধ্য দিয়ে এটা আসবে, তবে শাস্তি হবে। আর এই সেটিং ফেটিং তথ্যর কোথায় সেটিং থাকতে পারে? দেখুন, আজকে যে পরিস্থিতি আছে পশ্চিমবঙ্গের ডেমোগ্রাফিক পরিবর্তনের মধ্যে ফলে এমন একটা জায়গায় গিয়ে পশ্চিমবঙ্গ পৌঁছে গেছে যে যেখানে পশ্চিমবঙ্গকে রক্ষা করতে হবে। এই ক্ষেত্রে কোনো পলিটিক্যাল ভূমিকা নেই। দেখুন, আজকে যে 25 সাল, 2025-এর ক্ষেত্রে আমাদের পশ্চিমবঙ্গে হিন্দু সংখ্যা 67% এবং মুসলিম সংখ্যা 33%। তার মানে একজন হিন্দু, মানে দুজন হিন্দু সমান একজন মুসলিম, বা একজন মুসলিম সমান দুজন হিন্দু। যখনই এই সংখ্যাটা 1:1 দাঁড়াবে, তখন আর পশ্চিমবঙ্গ বা ভারতের গণতন্ত্র বা ভারতের কোনো কিছুই এখানে লাগু থাকবে না। তখন এটা বিশৃঙ্খলা, যেটা আমাদের আম্বেদকরজি বলে গেছিলেন যে যদি মুসলিম সংখ্যা বেড়ে যায় তাহলে সেখানে গণতন্ত্রের সংবিধানের অবমাননা হয়। সেখানে ভারত সরকারকে তো ইমিডিয়েট এই মুহূর্তে এই বিষয়টা নিয়ে অনেক বেশি সক্রিয় হওয়া উচিত। হ্যাঁ, হতে পারে। অনেক মানুষের হিন্দু রাষ্ট্র, যেটা আগেও অনেকেই চেয়েছে বা বলেছে হিন্দু রাষ্ট্র হওয়া দরকার, এই হিন্দু রাষ্ট্রের পথেই তো তাহলে এগোনো উচিত। অনেক মানুষ, পশ্চিমবঙ্গের মানুষরা চাইছে 356 জারি হোক, 355 জারি হোক, পুলিশকে কেন্দ্রীয় সরকার কন্ট্রোলে নেই। কারণ স্বরাষ্ট্রমন্ত্রী, মুখ্যমন্ত্রী নিজেই তার আন্ডারে পুলিশ থেকে যদি এখানে সেন্ট্রাল ফোর্সও আসে, তিনি সেন্ট্রাল ফোর্সকে ম্যানিপুলেট করবেন। তাতে ফল সেই 2021-এর মতনই হতে হবে। এবং এই 2021-এর ফল হওয়া মানে এখানে মুসলিম সংখ্যা চচ্চর করে বেড়ে যাবে। কেননা 550 কিলোমিটার এখানে তারাই মানে তাদের বেড়া দেওয়া নেই, সেই জায়গাটা উন্মুক্ত আছে, সেখানে জমি অধিগ্রহণ করা হয়নি। ল্যান্ড সিলিং অ্যাক্ট অনুযায়ী এটাকে রাজ্য সরকারই করে থাকে। তো ওপার বাংলার মানুষ এপার বাংলায় এসে ভোট দিয়ে তৃণমূল কংগ্রেসকে জেতাবে। তার ফলে বাংলার যে ভবিষ্যৎটা সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যাবে, বাঙালির প্রজাতি পর্যন্ত ধ্বংস হয়ে যাবে। তো নিশ্চয়ইভাবে এর বিচার ব্যবস্থাটা রাষ্ট্রপতি করবেন। অনেকগুলো সংস্থা আছেন, তারা বিভিন্নভাবে, যারা অরাজনৈতিক সংস্থা, তারা রাজ্যপাল রাষ্ট্রপতির কাছে যাচ্ছেন, নির্বাচন কমিশনের কাছে যাচ্ছেন, যাতে যেভাবে বিহারে নির্বাচন হলো সেইভাবে যেন পশ্চিমবঙ্গে নির্বাচনটা হয়। এটা আশা প্রকাশ করছে, মানুষ আশা প্রকাশ করতে পারি। আইনের প্রতি আমাদের ভরসা রাখতে হবে, আদালতের প্রতি
আমাদের ভরসা রাখতে হবে, গণতন্ত্রের আমাদের মর্যাদা রক্ষা করে। তবে যেটাই হচ্ছে এটা আর বেশি দিনের জন্য নয়। আমার মনে হয় 26-এর নির্বাচনটা যদি সঠিক সময় হয় তাহলে মানুষই এর যোগ্য বিচার দেবে, কারণ আমাদের এখানে মানুষই শেষ কথা, মানুষই তার গণতন্ত্রের রায় দেবেন এবং সরকারের বদল হওয়ার সম্ভাবনা প্রবল আছে, সমস্ত দিক থেকেই আছে। নতুন সরকার যখন আসবে তখন পশ্চিমবঙ্গে ডেভেলপমেন্ট আবার শুরু হবে।